আচ্ছা, লেটেস্ট যেটা সেটা নামাবেন, থার্ড পার্টি সহ নামালেন। এখানে নামছে মাত্র 498 কিলোবাইট। 498 কিলোবাইট। এখানে গেলেন, এটাকে এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট করে ওখানে রাখলেন কোথাও। রাখার পর খুঁজতে গেলেন, ওটাকে খুঁজতে আমরা গেলাম। এটা কোথায় ছিল? ডাউনলোডসে। আচ্ছা দেখি যেখানে ছিল, এটা এখানে খুঁজি। এখানে ছিল, এটা এই পাশে চলে আসবে ডাউনলোডসের মধ্যে। উপরে উপরে B45, এটার মধ্যে মেইন প্রজেক্ট আছে এর ভিতরে। এই যে এটা, দ্যাট মিনস এটাকে আমরা কপি করি, তারপর আমাদের জ্যাম্পের মধ্যে পেস্ট করি। জ্যাম্প 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 এসটিডক্সের মধ্যে পেস্ট করলাম। আচ্ছা, পেস্ট করার পর আমাদের যে কাজটা করতে হবে, এটা ওপেন করব, পিএইচপি স্টর্ম থেকে ওটা ওপেন করব। আগের যত প্রজেক্ট খোলা আছে ওগুলোকে ক্লোজ করি। এখন আমাদের দেখেন B45 না, রিফ্রেশ। B45 এর থার্ড পার্টি, B45 এর থার্ড পার্টি এই ফাইলটা, এই প্রজেক্টটা ওপেন করলাম। ওপেন করার পর আমাদের কম্পোজারে দেখেন একটু নতুন কিছু জিনিস আসছে কম্পোজারের মধ্যে। আমরা বলতেছি আমাদের দরকার এই জিনিস। কিভাবে থার্ড পার্টি প্যাকেজ ডাউনলোড করে? রিকোয়ার কমান্ড দিয়ে। আপনারা প্যাকেজিস বলে একটা ওয়েবসাইটের কথা বলছিলাম, খেয়াল আছে? packages.org। ওখানে দেখেন শুরুতেই বলা আছে কিভাবে প্যাকেজের সিনট্যাক্সটা লেখে। কম্পোজারে আমরা কিভাবে লিখবো, কোন অটোলোড করার জন্য কি লিখছিলাম এখানে, অটোলোড। এবার আমি বলতেছি আমার এই জিনিসগুলো লাগবে, এখানে কি বলবো, রিকোয়ার। তারপর প্যাকেজের নাম আর তার ভার্সন। এখন ভার্সন কোথায় পাবেন, প্যাকেজের নাম কোথায় পাবেন? প্যাকেজের নাম পাওয়ার ওয়ে হচ্ছে বিভিন্ন পিএইচপির ফোরাম টোরাম বা এক্সপার্টদের থেকে জানলেন যে এমপিডিএফটার নাম লাভজনক, মানে পিডিএফ তৈরি করার জন্য এমপিডিএফ বলে একটা জিনিস আছে। তারপর সার্চ করে বের করলেন। বের করার পর এটার ভার্সন কত অ্যাভেলেবেল আছে ওইটা খুঁজে বাইর করার জন্য প্যাকেজেসটা গিয়ে ব্রাউজ করেন। হ্যাঁ, প্যাকেজেসটা গিয়ে ব্রাউজ করেন, এখানে এমপিডিএফ পেলেন। এমপিডিএফ এর মধ্যে লেটেস্ট ভার্সন কত চলতেছে, এই যে স্টেবল ভার্সন হচ্ছে 1.6.1.3। তাহলে আমরা 6.1.3টাই নামাবো। হ্যাঁ, তেমনি বাকি দুইটার ক্ষেত্রে একই। এক্সেলের কাজ করার জন্য পিএইচপি অফিসটা লাগবে আমাদের, আর মেইলিং কাজ করার জন্য আমাদের পিএইচপি মেইলারটা লাগবে। পিডিএফ তৈরির জন্য এমপিডিএফ, তারপর পিএইচপি এক্সেল আর পিএইচপি মেইলার, এই তিনটা প্যাকেজ আমরা কি করতেছি, নামাচ্ছি। আচ্ছা, তাহলে এটা নামাইতে হলে কমান্ড হচ্ছে, এখন আমাদের ভেন্ডর দেখেন, ভেন্ডারে কি আছে, খালি অটোলোড আছে না আর কিছু আছে? কিন্তু আমি যদি এখন আমাদের যেহেতু কম্পোজার ফাইলটা চেঞ্জ হয়েছে, আমি এখন রান কমান্ডে যাচ্ছি, লিখছি কম্পোজার আপডেট। আপনাদেরকে ইমেলে মানে ফেসবুকে আমি ইনস্ট্রাকশনটা দিয়ে দিছি না, কম্পোজার স্পেস আপডেট, তারপরে এন্টার দিলাম। একটু সময় লাগবে, প্রায় 100 মেগাবাইটের মতো। হ্যাঁ, একটু সময় লাগবে, কিছুক্ষণ সময় দেন। আপনাদের প্রজেক্টটা এখন 498 কিলোবাইট থেকে হয়ে যাবে 100 সামথিং মেগাবাইট। ঠিক আছে? এই কারণে মানে ভেন্ডরটা সবাই আপডেট কমান্ড দিয়েন না, এখন বাসায় গিয়ে দিয়েন। দেখেন এ হচ্ছে কাজ চলতেছে, এখানে দেখেন। আচ্ছা, এটা কাজ চলতে থাকুক, আমরা ইয়েটা একটু পজ করে রাখি। আচ্ছা, এটা পজ করি। আপনাদেরকে কি মাল্টিপল সিলেকশনটা করানো হয়েছে? মাল্টিপল সিলেকশন হয়েছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে তো আর ওইটা ডিসকাস করার কিছু নাই। তাহলে না, ওটা কম্পোজার যে খোলা আছে এই কারণে, এটা সমস্যা নাই, এটা ডিলিট করে দিবেন পরে, বা অটোমেটিক চলে যাবে। হ্যাঁ, লক, কম্পোজার.লক, ওটা ইগনোর করবেন, ওটা কোনো সমস্যা না। হ্যাঁ,
আচ্ছা দেখছেন ইয়ে ডাউনলোড হচ্ছে, খেয়াল করছেন? কাজ চলতেছে নিচে এই জায়গায়, খেয়াল করেন কাজ চলতেছে, কত পার্সেন্ট হচ্ছে এটা বলতেছে। হয়ে গেছে, খুব স্পিডে হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা ফিনিশড হয়ে গেল। তাহলে এখানে আমার নতুন প্যাকেজগুলো চলে আসছে না? প্যাকেজগুলো চলে আসছে। এখন তো দেখি আমরা এসটি ডক্সে গিয়ে দেখি তো আমাদের প্রজেক্টটার সাইজ কত। এখন রাইট বাটন ক্লিক করি, প্রপার্টিজে যাই, 114 মেগাবাইট। একটু আগে ছিল কতটুকু? হ্যাঁ হ্যাঁ 498 কিলোবাইটের একটা জিপ ফাইল আমরা নামাইলাম না? কোথায়? এখানে তো আছে বোধহয়। আচ্ছা, ডাউনলোডে, রাইট। তাহলে ডাউনলোডস থাকে কোথায়? এখানে। এটা ছিল মাত্র 498 কিলোবাইট। আচ্ছা ধরলাম এটাকে এক্সট্রা করলে সর্বোচ্চ কত হতে পারে? এই যে 45। এটা কতটুকু ছিল? ছিল মাত্র 2.35 মেগাবাইট, এখন 114 সামথিং মেগাবাইট। ঠিক আছে, এখন আপনার কি কি আসছে এখানে? এখানে তিনটা জিনিস নতুন আসছে, চারটা জিনিস আসছে। এমপিডিএফ আসছে পিডিএফ এর জন্য, পিএইচপি মেইলার আসছে মেইলিং এর জন্য, আর অফিস হচ্ছে এক্সেল এর জন্য, আর সেট এ সাইন এটা একটা আসে। এগুলোর সাথে একটা সেট এ সাইন। আচ্ছা, এখন আমরা একটু চেক করব কোথায় গিয়ে? ভিউজে গিয়ে আমাদের ওগুলা কাজ করতেছে কিনা ভিউজের। আচ্ছা দেখেন, এখন ভিউজের মধ্যে আমরা দেখব index.php। index.php দেখেন, এখানে আমাদের ডাটা বেশি নাই, খুব একটা ডাটা নাই, অসুবিধা নেই। দেখি পিডিএফ আকারে ডাউনলোড হয় নাকি। দেখলাম যে সুন্দর ডাউনলোড হয়ে গেছে। এই যে নিচে দেখেন আমাদের এটা কি আকারে ডাউনলোড হয়ে গেছে? পিডিএফ আকারে। এইটাকে আপনি যেরকম ইচ্ছা তেমন সাজাতে পারবেন। জি, এই বাটনটা চাপ দিলে ডাউনলোড হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাটন দিতে হবে, বাটনটা চাপ দিলে সে যাবে হচ্ছে pdf.php ভিউ ফাইলে। এই বাটনটা চাপ দিলে সে যাবে কোথায়? pdf.php ভিউ ফাইলে। এখন pdf.ভিউ ফাইলে আমরা বলে দিছি আমরা কি করছি। আমরা অল ডাটা কোথা থেকে পাই? কোন মেথড থেকে? ইন্ডেক্স মেথড থেকে। তো অল ডাটাকে আমি রেকর্ড সেট নাম দিতে পারি না? দিছি আর কি। সবসময় যে অল ডাটা নাম দেখবেন এমন তো কোনো কথা নাই। অল ডাটাকে নাম দিলাম রেকর্ড সেট, আর ওয়ান ডাটাকে নাম দিলাম রো। তাহলে প্রতিটা রো তৈরি করলাম কি? একটা ভেরিয়েবল নিলাম, নাম হচ্ছে টিআরএস, যেখানে টেবিলের টিআর, মানে টেবিলের টিআরগুলো সব অটোমেটিক ঘুরে ঘুরে রাইট হবে। তারপরে দেখেন একটা স্ট্রিং যতবার ঘুরবে ততটা টিআর কোড কনক্যাটেনেট হবে না, একটার পিছে একটা, সবগুলা টিআর থাকবে এই টিআরএস ভেরিয়েবলের মধ্যে। তারপর আমি যদি একটা হেয়ার ডক নেই HTML নামে, একটা হেয়ার ডক মানে কি? ডাবল কোটেড ইকুইভ্যালেন্ট না? সুতরাং এর মধ্যে যদি একটা ভেরিয়েবলকে ফেলেন, মান আসবে না নাম আসবে? মান আসবে। তো টিআরএস এর ভিতর ওই টিআরগুলো এখানে প্রিন্ট হয়ে যাবে না? তো আলটিমেটলি HTML এর মধ্যে টোটাল HTML কোডটা চলে আসতেছে না? এখন এই HTML কোডটাকে যদি আমরা কি করি, রাইট HTML নামক এমপিডিএফ এর একটা অবজেক্ট, এমপিডিএফ ক্লাসের একটা অবজেক্ট নিলাম এমপিডিএফ। ওই এমপিডিএফ এর একটা মেথড নাম হচ্ছে কি? রাইট HTML। তার মধ্যে ওই HTMLটা দিয়ে দিলে ওই HTMLটা কি করে? রাইট হয়ে যাবে। এখন আউটপুটটা নিয়ে কি কোথায় দিবে সেটা, আউটপুটের ফাইল নেম কি আছে? আপনারা এখানে ফাইল নেমটা দিলেন বুক টাইটেল ডট পিডিএফ, বুক টাইটেল ডট পিডিএফ। আর ডি ফর এটা কি হবে? ডাউনলোড হবে। এটা সার্ভারে ফাইল আকারে সেভ হলে এফ দিতেন। হ্যাঁ, এটা আপনারা এই মেথডটার সম্পর্কে যদি ডিটেলস জানতে চান, যে এমপিডিএফ আউটপুট ফাংশন কিভাবে কাজ করে বা প্যারামিটার হিসেবে কি কি নেয়, সার্চ দেন, সিম্পলি সার্চ দেন, ওদের ম্যানুয়াল বলে দিবে। এই যে আউটপুট, এমপিডিএফ এর আউটপুট,
সে দেখেন এ বলতেছে ডি নেয় হচ্ছে কখন, ফোর্স ডি সেন্ড দ্য ব্রাউজার, সেন্ড টু দ্য ব্রাউজার অ্যান্ড ফোর্স এ ফাইল ডাউনলোড উইথ দ্য নেম অফ দ্য ফাইল নেম। এই ফাইল নেমে ওই ওই পিডিএফটাকে সে ডাউনলোড করতে বাধ্য করবে, ফোর্স করবে। আর এফ দিলে সেভ করবে লোকাল ফাইল আকারে ওই ফাইল নেম অনুযায়ী, মানে সার্ভারে থাকবে। ইউজারকে দিতে হলে কি সার্ভারে থাকলে লাভ আছে ইউজারের, তো ওইটাকে এ কারণে ফোর্স ডাউনলোড করেছি, ডি ফর ডাউনলোড, এই আর কি। এভাবে হয়ে গেল। এখন দেখেন কি নামে নামবে, অ্যাকচুয়ালি এখন তো আমি ইয়ের নামটা চেঞ্জ করে দিছি, বুক টাইটেল দিয়ে দিছি। এখন দেখেন লিস্ট নামে নামে নাই, বুক টাইটেল নামে নামছে। এখন আপনার কথা হতে পারে যে আচ্ছা এটা তো একটা রিপোর্টিং টুল, এটা তো আমি আরেকটু সুন্দর করে ইয়েতে দেখাতে পারি। হ্যাঁ পারি। এখন জাস্ট ক্লাসরুম এনভায়রনমেন্টে এটা আমরা চাইলে ডেকোরেট করে আউটপুটটা, এইচটিএমএলটা আপনি যেভাবে সাজাবেন সেইভাবেই সে এখানে প্রিন্ট করে দিবে। এইচটিএমএলটা যত ইভেন আপনারা চাইলে যদি আপনারা যদি চান এইটা, এই যে এইটাও তো একটা আলটিমেটলি কি পিএইচপি ফাইল, কি আলটিমেটলি আউটপুটে কি জেনারেট করে, এইচটিএমএল জেনারেট করে না। এটাকে যদি একটা, এটাকে যদি ওটার মধ্যে ফেলে দিতে পারেন এটার কোডটা, তাহলে এই জিনিসটাও কি হয়ে যাবে, ঠিক এইভাবেই পিডিএফ আকারে রান ইয়ে হয়ে যাবে। এখন একটা এক্সাম্পল দেখাই। মনে করেন আমি যদি চাই এই টিএইচ এর সিরিয়ালটা হবে সবুজ, টিএইচ এর ডিজাইনটা হবে একটু অন্য কালার, তাহলে আমি এখানে কি করব, এখানে হেডের মধ্যে স্টাইল দিতে হয় না, হেডের মধ্যে আমি দিয়ে দিলাম টিএইচ দিয়ে আমি ডেফিনেশন দিচ্ছি। হ্যাঁ এখানে বলতেছি কালার কোলন রেড, কালার কোলন রেড বলে দিলাম টিএইচ, স্টাইল দিই নেই। হ্যাঁ সরি, থ্যাংকস। আচ্ছা এখন দেখেন, এখন যখন আপনি ডাউনলোড অ্যাজ পিডিএফ করবেন, এখন কি হলো, এইচটিএমএল আমি যেভাবে করবো সেইভাবে আমি আউটপুটটা দেখাতে পারবো। বুঝছেন ব্যাপারটা? পুরো কন্ট্রোল আপনার হাতে। পিডিএফটা ফাইলটা দেখতে কেমন, টোটাল একটা ইনভয়েস আপনি এভাবে প্রিন্ট করে ফেলতে পারবেন, ইউজারকে পিডিএফ আকারে দিয়ে দিতে পারবেন, এই আর কি। আচ্ছা এটা গেল হচ্ছে পিডিএফ। এবার এক্সেলের ব্যাপারটা দেখাই। এক্সেলের জন্য এই বাটনটা চাপ দিলে সে যাবে হচ্ছে এক্সেল ডট পিএইচপি নামক ভিউ ফাইলটাতে। সেই ফাইলটাতে কি করা হয়েছে, এক্সেল আকারে আপনার ইয়েটাকে ডাউনলোড করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। দেখেন এক্সেল আকারে পেয়ে গেছেন, এক্সেল শিটের মধ্যে ডাটাগুলো পেয়ে গেছেন। এখন এইটা ভিউ ফাইলটা কেমন, এক্সেলেরটা একটু জটিল দেখতে, তো সব কিছু নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। এই অংশটুকু আমরা খালি কোড করছি। আমরা কি কি কোড করছি, এই অংশটুকু করছি যেখানে কিনা সব ডাটাকে নেওয়া হয়েছে কার মধ্যে, রেকর্ড সেটের মধ্যে। তারপর এগুলা বাই ডিফল্ট ছিল, তারপর এগুলাও বাই ডিফল্ট ছিল মানে এক্সাম্পল থেকে নেট থেকে ইয়ে করছি। তারপর এইখানে এসে বলতেছি আমার হেডলাইন হবে A1, মানে টেবিলের A1 কি, এটা কি A1 সেল না, A1 সেলে হেডলাইন হবে কি SL। তারপর B1 সেলে হেডলাইন কি হবে আইডি, C1 এ বুক নেম, D1 এ, এই কথাগুলো বলছি হেডলাইনের জন্য। তারপর এখানে এসে একটা লুপ চালাইছি রেকর্ড সেট রো, প্রত্যেকটা রোয়ের জন্য। তারপর কাউন্টার আর সিরিয়াল নাম্বার শুরু হয়েছে 0 থেকে, আর কাউন্টার শুরু হয়েছে 1 থেকে। 1 থেকে কেন, কারণ 1 নম্বর ইয়ে তো রো তো দখল করে বসে আছে হেডারগুলা, রেকর্ড প্রিন্ট করা শুরু হবে 2 নম্বর রো থেকে, এই কারণে কাউন্টার আগে 1 থেকে শুরু হয়েছে। সুতরাং কাউন্টার যখন রো ইয়ের ভিতর ঢুকবে, কাউন্টারের মান কত হবে 2, আর সিরিয়ালের মান 1। তার মানে এখানে এ এর পাশে কত বসবে, ডট 2 বসবে না। A2 তে কোন ডাটা বসবে, সিরিয়ালের ওই প্রথম রেকর্ডের ডাটাটা। তারপর কাউন্টারের বি এর 2 নম্বর ঘরে কি বসবে, আইডির প্রথম রেকর্ড আইডিটা, প্রথম আইডির প্রথম রেকর্ডের আইডিটা। তারপর C2 ঘরে কি বসবে, প্রথম রেকর্ডের বুক নেমটা। তারপর D2 এই যে কাউন্টার আর ইয়ে, বুঝছেন, এই অংশটুকু কোডটা করা হয়েছে এইভাবে, ওইটা চলে আসছে। আর এগুলোও বাই ডিফল্ট ছিল।
ডান। আচ্ছা, এখানে ফাইলের নামটা কি হবে সেটা বলে দেওয়া হয়েছে। কোন জায়গায় ফাইলের নামটা হবে, ফাইলের নামটা কি নামে হবে সেটা যত গেল টাইটেল, এটা তো হচ্ছে টাইটেল। তারপর এখানে এই যে এইটা, এখানে আমরা দিব বুক টাইটেল, বুক টাইটেল। আর এখানেও হেডলাইন টাইটেলও দিলাম কি বুক টাইটেল। ওই পেজটার টাইটেল কি হবে, তাহলে নেক্সট যেটা নামবে সেটার নাম কি হচ্ছে, বুক টাইটেল হচ্ছে না, বুক টাইটেল হচ্ছে। আর ওই ডকুমেন্টটার হেডলাইনটা কি হচ্ছে, বুক টাইটেল হবে, এই আর কি। এবার আসি ইমেল। ইমেলের ক্ষেত্রে যখন ইমেলটা চাপ দেওয়া হবে, ইমেল অ্যাক্টিভ লিস্ট টু এ ফ্রেন্ড, এগুলাতে চাপ দেওয়া হলে কি হবে, একটা রেকর্ড ইমেল হবে। আর এটাতে চাপ দেওয়া হলে পুরো লিস্টটা ইমেল হবে। তো ইমেলে চাপ দিলাম, তাহলে কি হয়, একটা এডিটরের মতো আসছে, একটা এডিটরের মতো আসছে। এই এডিটরটার মধ্যে আমরা এখানে, এটা একটা টেক্সট এরিয়া, এটা একটা টেক্সট এরিয়া। এই টেক্সট এরিয়াটা এত সুন্দর কেন, এটা টাইনি এমসি টেক্সট এরিয়াকে ইউজ করা হয়েছে। যে দেখেন টাইনি এমসি বলে একটা, এটা দেখে মনে হচ্ছে অনেক কোড করছে এটার জন্য, অ্যাকচুয়ালি না। টাইনি এমসি দিয়ে সার্চ দেন, তারপর এখানে ইয়েতে যান, এই দেখেন কত সুন্দর একটা এডিটর না। এই এডিটরটা আপনি পেতে পারেন মাত্র এই 3-4 লাইনের কোড লিখলে। এখানে কি করা হয়েছে, টাইনি এমসি একটা জেএস ফাইলকে ইনক্লুড করা হয়েছে। তারপর সবগুলা টেক্সট এরিয়া যেখানে যেগুলো আপনি টেক্সট এরিয়াকে ইনিট করা হয়েছে কি টাইনি এমসি দ্বারা। যে কোনো টেক্সট এরিয়া আপনি আপনার কোডের এই পেজের মধ্যে ইয়ে করবেন, ওটা হয়ে যাবে টাইনি এমসি টাইপ। সুতরাং আমাদের নর্মাল টেক্সট এরিয়াটা হয়ে গেছে কি এরকম টাইনি এমসি টাইপ। বুঝা যায় কথাগুলা, এই যে এই টাইপের হয়ে গেছে, তাই না? এটা আমরা আরেকজনের তৈরি করা জিনিস ইউজ করছি। তো অ্যাকচুয়ালি ভিতরে টেক্সট এরিয়ার ভিতর কন্টেন্টটা কি হবে সেটা আমরা প্রোগ্রাম করে দিচ্ছি। আমরা বলছি এখানে একটা চার্ট প্রিন্ট হবে, মানে একটা ওই যে রো কলাম ওইভাবে লুপ চালাই করছি, তাই না, প্রত্যেকটা ইয়ে। আর এখানে অটোমেটিক একটা সাবজেক্টটা দেওয়া হয়েছি, সেটা হচ্ছে যেহেতু আমরা একটা লিস্ট, সেহেতু বলছি লিস্ট অফ বুক রেকমেন্ডেশন। আচ্ছা, এখন বলেন ইমেল, ইমেলের অংশটুকু বলি। ইমেলটা করা হচ্ছে কোথা থেকে, কোন ফাইল থেকে, email.php ভিউ ফাইল থেকে। সেখানে বলি যদি, এখানে কোডটা এমনভাবে করা হয়েছে, যদি দেখেন কই এই যদি দেখেন এই ইমেল বাটনে চাপ দেওয়া হয় তাহলে কি বলে দেখেন তো, খালি একটা বইয়ের ইয়ে আসে না, একটা বইয়ের। আর এখানে এই সাবজেক্টে কি হয়, এ সিঙ্গেল বুক রেকমেন্ডেশন। আর যদি আমি অ্যাক্টিভ লিস্টকে ইমেল করতে যাই তখন কি আসে, অনেক সবগুলো অ্যাক্টিভ লিস্টের মধ্যে যতগুলো বই আছে সবগুলো আসে না, এবং তখন কি বলে লিস্ট অফ বুক রেকমেন্ডেশন। মানে এগুলো তো সব আমাকে কোড করে দিতে হয়েছে, এমনি তো আসতেছে না। তো এখন লিস্ট বাটনটা চাপ দেওয়া হইলে আপনি ডিটেক্ট করলেন যে এখানে লিস্ট বাটনটা চাপ দিয়ে এখানে আসছে, তাহলে আপনি সাপোজ কথা এটা অনেকভাবে করা যায়, এটা যে যার ব্যক্তিগত মতো করবেন, এখানে কোনো ধরাবাধা নিয়ম নাই। মনে করেন ইমেল, এখানে কোডটা করা হয়েছে এভাবে যে লিস্ট বাটনে চাপ দিয়ে যদি আসে তাহলে সাথে একটা প্যারামিটার হিসেবে সে কি পাঠিয়ে দিবে, দেখেন লিস্ট ইজ ইকুয়াল টু 1 পাঠিয়ে দিবে। email.php তে সে যাবে কিন্তু প্যারামিটার হিসাবে কি নিয়ে যাবে, লিস্ট ইজ ইকুয়াল টু 1। তার মানে বুঝবে যে সে লিস্ট চাচ্ছে। কিভাবে বুঝবে লিস্ট নাকি একটা সিঙ্গেল রেকর্ড, হ্যাঁ এটা দেখি, এটা হ্যাঁ। তারপর গিয়ে এখানে ইমেলে গেলাম, এখানে চেক করতেছে, দেখেন এটা কি লিস্ট নাকি সিঙ্গেল আইটেম। যদি লিস্ট হয়, যদি ইজ মানে ইজ সেট রিকোয়েস্ট লিস্ট যদি কি করা থাকে, সেট করা থাকে, তাহলে বুঝতে হবে
এ হচ্ছে কি একটা লিস্ট, এ হচ্ছে একটা লিস্ট। আর অল ডাটাটা কোত্থেকে পাবে? অল ডাটাটা অ্যাক্টিভ লিস্টের ডাটাগুলো কার থেকে পাবে? কোন মেথড থেকে? ইন্ডেক্স থেকে। আর যদি সে লিস্ট না হয় তাহলে কি বুঝতে হবে? সে কি একটা সিঙ্গেল রেকর্ড। সিঙ্গেল রেকর্ডটা আইডির ভিত্তিতে কে পাবে? হ্যাঁ, সেট ডাটা, ওই আইডিটাকে কি করা হয়েছে? সেটিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, আর ওই রেকর্ডটা ভিউ করা হয়েছে, আর ওইটার নাম দেওয়া হয়েছে সিঙ্গেল আইটেম। তার মানে একটার নাম দেওয়া হয়েছে রেকর্ড সেট, আর একটার নাম দেওয়া হয়েছে সিঙ্গেল আইটেম। দুইটার যে কোনো একটা এক্সিকিউট হবে, তাই তো? তারপরে এখানে এসে আপনার ওই ওই চেকিংগুলো করা হয়েছে যে যদি যদি সাবজেক্টের ক্ষেত্রে দেখেন ভ্যারিয়েশন হয়েছে। সাবজেক্টের ক্ষেত্রে যদি লিস্ট হয় তখন কি বলছে? লিস্ট অফ বুক রেকমেন্ডেশন। আর যদি এলস বলছে এ সিঙ্গেল বুক রেকমেন্ডেশন। সাবজেক্টটা এভাবে ভ্যারি করতেছে। তারপর ফাইনালি ওই যে টেক্সট এরিয়াটা শুরু হলো, যে টেক্সট এরিয়াটার টাইনি এমসি টাইপ আমাদের, সেটা শুরু হলো। যদি লিস্ট হয় সেক্ষেত্রে সে টিআরএস গুলা ওইভাবে জেনারেট করলো, লুপে ঘুরে ঘুরে কি সবগুলা টিআর গুলা নিল। তারপর ওই টিআর গুলাকে কি করে দিল? এখানে প্রিন্ট করে দিল। কোথায় প্রিন্ট করে দিল? ওই জায়গাটায়, ওই টেক্সট এরিয়ার মধ্যে প্রিন্ট করে দিল। টেক্সট এরিয়ার মধ্যে প্রিন্ট করে দিল। কত গ্যাপে গ্যাপে দিবে একটু সাজানোর জন্য এইভাবে করা হয়েছে উইথ টুইট। আপনারা আরো সুন্দর করে করবেন। কি কি তথ্য দেওয়া হয়েছে? সিরিয়াল, আইডি, বুক নেম, অথর নেম। এই জিনিসটা যখন লুপে ঘুরবে প্রতিটা রোয়ের জন্য হবে না? এই জিনিসটা যখন লুপে ঘুরবে প্রতিটা রোয়ের জন্য এই ইনফরমেশনটা এইভাবে দেখাবে। এই যে কিভাবে, এই যে এইভাবে এইভাবে, এই যে একটা রো এটা প্রিন্ট হলো, তারপর দ্বিতীয় রো এটা প্রিন্ট হলো, এভাবে লুপে ঘুরে ঘুরে এক একটা রো প্রিন্ট হবে। হ্যাঁ, এখন তারপর টেক্সট এরিয়ার ভিতর ফাইনালি। আর যদি এলস, এটা যদি লিস্ট না হয় সেক্ষেত্রে কি বলবে? টেক্সট এরিয়ার ভিতর কি হবে? আই এম এক লাইনের একটা রিকমেন্ডেশন হবে না? তখন তো টোটাল কয়টা আইটেম? একটা আইটেম, তাই সিঙ্গেল আইটেমকে তখন এক্সেস করবে। এই ইফ এলসের খেলা জাস্ট টেক্সট এরিয়ার মধ্যে। হ্যাঁ, এই আরও সিম্পলিফাই করা যায়। আপাতত আমার মানে ইনস্ট্যান্টলি এভাবে মনে হয়েছে, এভাবে দিলাম। আরও অনেক সিম্পলিফাই করা যায় চাইলে। আর এই অংশটুকু কোত্থেকে পাইছি? এই অংশটুকু আপনারা যখন পিএইচপি মেইলারে যাবেন, আমাদের যে কোডটা দেওয়া হয়েছে সেই কোডটা শুধুমাত্র জিমেইলকে ব্যবহার করে ইমেলগুলো পাঠাবে। কাকে ব্যবহার করে? আমরা ইমেল পাঠানোর ক্ষেত্রে কোন সার্ভার ব্যবহার করি? এসএমটিপি সার্ভার। আর ইমেল রিসিভ করার ক্ষেত্রে পপ বা ইনকামিং POP3 বা POP3। তো আমাদের এখন যে আউটগোয়িং করব, আমাদের অ্যাপ্লিকেশন থেকে যে ইমেলটা যাবে সেটা কোন ইমেল অ্যাড্রেসকে ব্যবহার করে যাবে? আমরা আমাদের ক্ষেত্রে যেভাবে কোডটা, যে কোডে ইনিশিয়ালাইজেশনগুলো আছে সেগুলো কার কার কোন ইমেল অ্যাড্রেস থেকে দিতে পারবে? জিমেইলের। কারণ এখানে পোর্ট নাম্বার, এসএমটিপি সার্ভার অ্যাড্রেসগুলো সব জিমেইলের। আপনার যদি নিজস্ব কোনো ডোমেইন থাকে সেখান থেকে করতে চান, সেক্ষেত্রে আপনারা এক্সাম্পলসে যাবেন। এক্সাম্পলসে গিয়ে আমি চুজ করছিলাম জিমেইলের এক্সাম্পলটা থেকে এখানে কোড আনছি। আপনারা আনবেন তখন নর্মাল মেইলের থেকে, নর্মাল মেইল। তাই সেখানে আপনার অমুক তমুক যা ইচ্ছা .com হইতে পারবে। ওই .com, এই যে example.com, সেখানে আপনাদের .com হবে। আপনাদের পোর্ট নাম্বার বসাবেন। ঠিক আছে? আমি যেহেতু আমার কাছে মনে হচ্ছে জিমেইলটা সবাই ফ্রিলি করতে পারবে, সবার তো আর পার্সোনাল ডোমেইন থাকবে না, তাই জিমেইল দিয়ে আপনাদেরকে করে দিচ্ছি, যেটা আপনাদের এখনই চেক করতে হবে। আর এই email.php ফাইলের শুরুতে আপনাকে কি করতে হবে? শুরুতে একটা কাজ করে নিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না ইমেলটা। শুরুতে আপনার জিমেলটা রেডি করলেন। আচ্ছা, আমরা কি কোনো ইমেল অ্যাড্রেস খুলছি আপনাদের জন্য? আমি খুলে নেই। আচ্ছা, একটা খুলে নেই। অলরেডি একটা খোলা আছে, ওটা তো ব্যাচ 44। এটা লগ আউট করি আপনাদের জন্য। আপনাদের একটা খুলি। bitm bitm.php
45 দিলাম PHP 45 January 1 1990 verify your account কোনটা দিব না না এখানে তো অলরেডি আমি কি বলে হ্যাঁ দুবার দিবে না আমি এটা আমার অপশনাল মোবাইল মানে এটা মেজরটা না প্রাইমারিটা আবার দেই নেই যদিও এগুলাতে আবার করা আচ্ছা তারপর অ্যালাউ লেটস সিকিউর হ্যাঁ সবাই এরপর কি ইমেল অ্যাকাউন্ট খোলার পর আপনারা বাসা থেকে আপনাদের গ্রুপ ওয়াইজ একটা খুলে নেবেন ঠিক আছে আমারটা ক্লাসরুমের জন্য জাস্ট ইউজ করেন বাট পার্সোনালি আপনারা টিম ওয়াইজ একটা এরকম ইমেল খুলে নেবেন টিম ওয়াইজ একটা হ্যাঁ তারপর যাবেন হচ্ছে মাই অ্যাকাউন্টে যাওয়ার পর যাবেন হচ্ছে সাইন ইন অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পর যেতে হবে সাইন ইন অ্যান্ড সিকিউরিটি যাওয়ার পর যাবেন হচ্ছে অ্যালাউ লেস সিকিউর অ্যাপটা কি করে দিতে হবে টার্ন অন কানেক্টেড অ্যাপস অ্যান্ড সাইটে লেস সিকিউর অ্যাপে করে দিতে হবে এটা টার্ন অন তারপর ডান এখন আপনার ইয়েটা ব্যবহার করার জন্য রেডি এখানে কোডের মধ্যে যান এখানে আপনি দেন bitm.php45 পাসওয়ার্ড php45 পাসওয়ার্ড হ্যাঁ আপাতত এটা ব্যবহার করেন হ্যাঁ আপাতত তবে আপনারা টিম ওয়াইজ আপনাদের অ্যাকাউন্ট খুলে নেবেন না এটা ক্লাসরুমে লিখে লাভ নাই এটা আমি আজকে চেঞ্জ করে দিব আবার ঠিক আছে এটা লিখে লাভ নাই মানে আপনারা আপনাদের টিমের জন্য খুলে নেবেন হ্যাঁ আপনি এখনই চেঞ্জ করে দিবেন আমার মোবাইল দেওয়া আছে আমি আবার রিকভার করে ফেলবো এই কারণে আপনাদের মোবাইল নেই আচ্ছা শুনেন ওই এবার জিনিসটা চেক করেন ইমেলটা যায় কিনা কারো একজনের ইমেল অ্যাড্রেস বলেন খোলা আছে তাকে ইমেলটা পাঠাই বলেন বানান সহ AMI SA হ্যাঁ আচ্ছা দেখেন তো আপনার এখানে যায় কিনা আগে আমার প্রোগ্রাম আমাকে কনফার্ম করে কিনা দেখি আমাদের লোকাল হোস্টের প্রোগ্রামটা কনফার্ম করে কিনা দেখি এই যে সে বলতেছে সাকসেস ইমেল হ্যাজ বিন সেন্ট সাকসেসফুলি এসছে হ্যাঁ আচ্ছা উনি যে ইমেলটা পাইছে কিভাবে পাচ্ছে ওটা আমরা একটু দেখি আমি সালামে এই যে দেখেন উনি ইমেলটাকে এভাবে দেখতেছে যে একটা লিস্ট অফ বুক রেকমেন্ডেশন আসছে উনি ইমেলটাকে এভাবে দেখতেছে আমি সেন্ট মেইলের মধ্যে পেয়ে গেছি জিনিসটাকে তাই না
সুতরাং আপনারা চ্যালেঞ্জিং পার্ট হবে কোনটা জানেন? চ্যালেঞ্জিং পার্ট হবে এই টেক্সট পাঠানো না, চ্যালেঞ্জিং পার্ট হবে প্রোফাইল পিকচারের ছোট ছোট পিকচার আকারে এখানে পাঠিয়ে দেওয়া। ওইটাতে টিম ওয়াইজ একটু মাথা কামাইতে হবে। হ্যাঁ, মানে প্রোফাইল পিকচারকে এভাবে ইমেল করতে হবে না লিস্টটা। তো এখানে নাম অমুক রহিম, রহিমের প্রোফাইল পিকচার এরকম একটা প্রোফাইল পিকচার এখানে আসবে, তারপর করিম, করিমের প্রোফাইল পিকচার এখানে আসবে। জি, মানে স্ট্যান্ডার্ড সাইজ, মানে ছোট করে আসবে, ডাইমেনশনটা আপনি বলে দেবেন, বাট ওটাতে ক্লিক করলে বড় সাইজে আসবে আর কি। ওটা আপনাকে করা লাগবে না, ওটা ওই যে জিমেইলই আপনার অরিজিনাল সাইজটাই বড় সাইজই, মনে করেন 100 কিলোবাইট, 100 কিলোবাইটটা আপনি যদি ডাইমেনশন ছোট করে এস্টিমেলে দেন তাহলে তো হচ্ছে। তাহলে অ্যাকচুয়াল ফাইলটা থাকবে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজই, বাট দেখাবে ছোট আকারে। কেউ যদি ওটাতে ক্লিক করে তখন ওটা বড় আকারে আসবে। তার জন্য আপনাদেরকে একটু কাঠখড় পোহাতে হবে, সেই কারণে বলি, ক্লু দেই। প্রোফাইল ফটো এরকম ইমেল করার ক্ষেত্রে, প্রোফাইল ফটো লিস্ট ইমেল করার ক্ষেত্রে আপনাদেরকে এখানে যে জিমেলের এক্সাম্পলটা আছে ওইটাতে যাবেন, গিয়ে দেখেন এখানে একটা কথা বলা আছে মেসেজ এইচটিএমএল আকারে মেসেজটা পাঠাইতে হবে। প্রোফাইল পিকচারের ক্ষেত্রে কিভাবে পাঠাতে হবে? মেসেজ এইচটিএমএল আকারে। এই কথাটা, এই কিওয়ার্ডটা মনে রাখেন। তখন কিন্তু বডি আকারে, আমরা যেমন এই যে এখানে বডি আকারে পাঠাইছি, আমাদের এই কোডে দেখেন email.php-তে আমরা কিভাবে পাঠাইছি। এই যে এই ক্লুগুলা কিন্তু না থাকলে পারবেন না। এই যে এখানে আমরা পাঠাইছি কি আকারে, মেইল বডির মধ্যে আমরা আমরা কি দিয়ে দিছি, রিকোয়েস্ট বডি, মানে যেই তথ্যটা, যে টেক্সট, যে ডাটাটা সাবমিট করা হইলো, টেক্সট এরিয়ার মধ্যে যে ডাটাটা ছিল সেটা ইয়ে ছিল বডি। ওই বডির ভ্যালুটা আমরা দিয়ে দিছি, তার মানে টেক্সট এরিয়ার মধ্যে ডাটাটাকে আমরা বডির মধ্যে স্ট্রিং আকারে দিছি। তাহলে এইটা যাচ্ছে স্ট্রিং আকারে। এভাবে করলে হবে না প্রোফাইল পিকচারের ক্ষেত্রে। নর্মাল টেক্সট আকারে ইমেল করলে হবে না, তখন এটা হয়ে যাবে কমেন্ট আউট। আপনাদের অ্যাক্টিভ হয়ে যাবে কোনটা, এটা এখানে কি বলা হয়েছে, তখন এই দুটোটা কিন্তু একসাথে কাজ করাবেন না। এটা তখন এই যে প্রোফাইল পিকচারের ক্ষেত্রে এটা হবে, ওইটা হবে না। এখন কোন এইচটিএমএল ফাইলটা, এইচটিএমএল আকারে ফটোটাকে পাঠাতে হবে। তখন কোন এইচটিএমএল ফাইলটা, আগেই যদি আপনি content.htmlটা জেনারেট করে রাখেন প্রোফাইল পিকচারের লিস্টের, ওই ফাইলটাকে চেনাই দিবেন, ওইটা চলে যাবে। তার মানে প্রোফাইল পিকচারের লিস্ট পাঠানোর জন্য আগে প্রোফাইল পিকচারের লিস্টটাকে content.html নামক একটা ফাইলে রাইট করতে হবে, এইচটিএমএল আকারে ইন্ডেক্সটা রাইট করে দিয়ে, তখন ওইটা তো content.html হয়ে গেল। তারপর এখানে যখন এভাবে বলে দিবেন, অটোমেটিক ওই এইচটিএমএল ফাইলটা ইমেল হয়ে যাবে। তো ভিডিওর মধ্যে আপনাদের জিনিসটা রয়ে গেল, ক্লুটা। আর এগুলো কোনো কিছু নাড়ার দরকার নাই, এইভাবে হয়ে যাবে। হ্যাঁ, এই আর কি। আর সিঙ্গেল বুক রেকমেন্ডেশনে দেখেন, ওটাও চেক করে নেন। সিঙ্গেল বুক যখন আমরা রেকমেন্ড করি, এই যে যখন এই যে এখান থেকে কোনো একটা ইমেল দেওয়া হবে, এখান থেকে একটা ইমেল বাটনে চাপ দেওয়া হলো, তখন কিন্তু সিঙ্গেল বুক, সেই চিঠিটা কীভাবে যাবে, ওইভাবেই আমি সালাবির ওনার কাছে দিচ্ছি। তারপর এখন দেখেন, আচ্ছা এখানে ওই যে ওটা রয়ে গেছে, কোথায় জানি রয়ে গেছে, ওটা মুছা হয় নাই। এটা রয়ে গেছে, তাই না? এটা আমাদের রাখা যাবে না, দুইটা একসাথে হবে না। এখন রিফ্রেশ দেই, কন্টিনিউ দেই, এখন বলবে সাকসেস। একটু সময় নিবে, ইমেল যাইতে একটু সময় নেয়। আর ইমেল হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি। আরেকটা কাজ করতে হবে, ছবি ইমেল করার ক্ষেত্রে আরেকটা কাজ করতে হবে, কিন্তু সেটা হচ্ছে লোকাল হোস্টের টাইমটাকে বাড়াই দিতে হবে। লোকাল হোস্টের কনফিগারেশনে গিয়ে PHP INI ফাইলে গিয়ে টাইম আউট বাই ডিফল্ট বোধহয় 60 সেকেন্ড থাকে, তো উপরে চলে গেছে। পাঁচশো এটাতে আমি করে দিছি, ওই সকালের ব্যাচে করে দিছি 500।
এই যে কোথায় 500 দেখছেন না, ওই 500টা আমি করছি, 60 ছিল, ওটা সকালের ব্যাচে করছি যে এই 500, তো এটা থাকবে হচ্ছে 60, বাই ডিফল্ট থাকে 60, কিন্তু একটা অনেকগুলা ছবি ইমেল হইতে তো আপনার একটু সময় লাগবে, তো ওই সময়টা এই কারণে 500 সেকেন্ড দিয়ে দিবে, তাহলে গিয়ে আলটিমেটলি সে সাকসেস হবে, আদারওয়াইজ টাইম আউট প্রবলেমে ভুগবেন। তারপর আবার ফাইলটাকে সেভ করে এসে অ্যাপাচিকে রিস্টার্ট করতে হবে। তো এই ছিল আমাদের থার্ড পার্টি, সম্পূর্ণ কোড রেডি। আর আপনারা মোটামুটি এই জিনিসগুলো, যেমন এই যে আগের কোডে কিছু কিছু ঝামেলা ছিল, যেমন এই ট্র্যাশ করে ফেললাম সবগুলা ইয়েকে, তো অ্যাক্টিভ লিস্ট ফাঁকা না, আচ্ছা অ্যাক্টিভ লিস্ট এখনও ফাঁকা হয়নি, সবগুলাকে ইয়ে করলাম। এখন দেখা গেছিলো যে আগের কোডগুলোতে অ্যাক্টিভ লিস্টে গেলে এরর দিত, এগুলা সলভ করা আছে, ঠিক আছে। সুতরাং এটাকে নিয়ে ফার্দার এটা মডিফাই করবেন আর কি, টিম ওয়াইজ করবেন। তো এখন মানে প্ল্যান ওয়াইজ টিম যদি কাজ করেন, দেখবেন যে প্ল্যান হওয়া আর কাজ হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে। আধা ঘন্টা করে যদি সবাই টাইম দেন, চিন্তা করে সবাই আধা ঘন্টা করে, তাহলে কত ঘন্টা হচ্ছে? 6 জনে 3 ঘন্টা, আমরা বুঝছেন আধা ঘন্টা আপনারা 3 ঘন্টার কাজ করে ফেলতেছেন। কিভাবে এক্সিলারেশন হচ্ছে, তবে বুদ্ধি করে করতে হবে আর কি। অল দ্য ভেরি বেস্ট ফর অ্যাটমিক প্রজেক্ট। তাহলে আপনারা ওইটা আজকে কীভাবে গিটে কাজ করবেন এটা তো বলছি। গিট ল্যাবে আপনাদের যে কোনো একজন টিম লিডার গিট ল্যাবে একটা প্রজেক্ট নাম দিয়ে অ্যাটমিক প্রজেক্ট টিমের নাম দিবে, হ্যাঁ, ব্যাচ 45। তারপর এটা একটা গিট ল্যাবের প্রজেক্ট স্টার্ট করবে। তারপর ফেসবুকে একটা সিক্রেট গ্রুপ খুলবেন আপনাদের টিমের সবার না, খালি আপনাদের টিম, আর একটা গ্রুপ চ্যাটের ব্যবস্থা রাখলেন। তাহলে কি কোনো কারণে দরকার হলে চ্যাটিংয়ের মধ্যেও পাইলেন, আপনাদের টিম ওয়াইজ চ্যাটিং রাখলেন। আর এই রুলটা তো থাকবেই, পুল ফার্স্ট দেন পুশ। তারপর কোন একটা কিছু পুশ করা, সাকসেসফুলি পুশ করার পর এই ফরম্যাটে একটা মেসেজ কোথায় দিয়ে দিবেন বলেন তো? এই ফরম্যাটে একটা মেসেজ কোথায় দিয়ে দিবেন? আপনাদের সিক্রেট গ্রুপে। সবাই তখন দেখবে একটা পুল রিকোয়েস্ট আসছে, তার মানে সবাই তখন পুল করে নেবে। আর ওই পুলের মধ্যে কি কি দিছেন আপনি সেটা বলে দিলেন, হোয়াটস নিউ ইন মাই পুশ। এখানে বলে দিলেন আমি এখানে এই বুক টাইটেলের এই কাজটা করছি, ওইটা করছি, এটা করছি। আর প্রত্যেকে আলাদা আলাদা মডিউলে কাজ করবেন। যে বুক টাইটেলে করতেছেন বুক টাইটেল, যে বার্থডে করতেছেন বার্থডে, মানে একজনের মডিউলে আরেকজন মানে কাজ করবেন না। ঠিক আছে, এই ছিল। আচ্ছা, ভিডিও দিয়ে দিচ্ছি, থ্যাংক ইউ।